17 বছর পর ভোটের সুযোগ পাওয়া মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শেষ হয়েছে নির্বাচন। সাধারণ মানুষ থেকে শুরু করে সেনাবাহিনী, সরকার সবাই সুষ্ঠুভাবে নির্বাচন করার আপ্রাণ চেষ্টা করে গেছে। তবে শেষ মুহূর্তের কিছু ইনসিডেন্টের ক্লেইম এসেছে যেটা একেবারেই অস্বীকার করার মতো না। নির্বাচনের এক সপ্তাহ আগেও মানুষ ভেবেছিল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দল বিএনপি একতরফাভাবে রাজত্ব করবে ব্যালটে, কিন্তু সবাইকে মোটামুটি ভুল প্রমাণ করে বেশ হাড্ডাহাড্ডি কঠিন একটা ক্লোজ কন্ট্যাক্ট লড়াই হয়েছে প্রায় প্রত্যেকটা আসনেই। এনিওয়ে, বিএনপির ল্যান্ডস্লাইড ভিক্টরির পর এটাই স্পষ্ট যে আগামী সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। তবে এবারের ব্যাপারটা এমন যে যেই দলই জিতুক না কেন, বিজিত দলের কাছে সাধারণ মানুষের আশা ভরসার জায়গা অনেক, এবং সেই লিস্টটাও বিশাল বড়। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হাজারো ব্যর্থতা ছিল, এ ব্যাপারে সন্দেহ নেই। হোক সেটা আইন শৃঙ্খলার ব্যর্থতা, বেফাঁস মন্তব্য, ভুল যে কোনো সিদ্ধান্ত কিংবা দেশের যে কোনো অনিয়মের দায়, আমরা নির্ভয়ে সেটা নিয়ে প্রতিবাদ করেছি, দায়ী করেছি, জবাবদিহিতা চেয়েছি সরকারের কাছে। উপদেষ্টা পরিষদ হোক বা স্বয়ং প্রধান উপদেষ্টা, তাদের প্রতিটা বক্তব্যের কাটাছেঁড়া বিশ্লেষণ, সমালোচনা করতে গিয়ে নিজের নিরাপত্তা নিয়ে দুইবার ভাবতে হয়নি। বাক স্বাধীনতার এই ক্রেডিটটা অন্তর্বর্তীকালীন সরকারকে না দিলেই না। এখন এসেছে নতুন সরকার, ক্ষমতার এই বদলের সাথে মানুষের আশা ভরসাও বেড়েছে কয়েক গুণ বেশি। মানুষ কতটা আশাবাদী সেটা দেখা গিয়েছিল ভোটের দিনের অংশগ্রহণেই। নতুন বাংলাদেশের আশায় ব্যালট বিপ্লবে অংশগ্রহণ করা প্রত্যেকটা মানুষ চেয়েছে নিজের দেশের শান্তি শৃঙ্খলা নেমে আসুক। দেশের মানুষকে পক্ষে টানতে তাই নির্বাচনের আগে প্রায় সব কয়টা দলই নিজেদের ইশতেহারের মাধ্যমে মানুষের মন জয় করার চেষ্টা করেছে যতটুকু সম্ভব। নির্বাচন তো শেষ, এখন সময় দেশের মানুষের ব্যালট বিপ্লবের প্রতিদানের। জিতে যাওয়া দলের এখন সময় শুরু হচ্ছে তাদের ইশতেহারে দেওয়া কথাগুলো পরিপূর্ণ করবার। কারণ ইশতেহার শুধু কোনো প্রতিশ্রুতি না, এটা একটা জনগণের সাথে চুক্তি। আমরা চাই বিজিত দল বিএনপি তাদের ইশতেহারের প্রত্যেকটা প্রতিজ্ঞা পূরণ করুক। বিএনপি ক্ষমতায় আসার আগে 5 ভাগে তাদের ইশতেহার ঘোষণা করেছিল, যার মাঝে প্রথম পয়েন্ট রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। রাষ্ট্র ব্যবস্থার সংস্কারকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। এর মাঝে আছে গণতন্ত্র ও জাতি গঠন, মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থান, সাংবিধানিক সংস্কার, সুশাসন এবং স্থানীয় সরকার। এর মাঝে বিজিত দলের কাছে আমাদের সর্বপ্রথম চাওয়া থাকবে গণতন্ত্রের অধীনে থাকা বাক স্বাধীনতা। কথা বলার, মত প্রকাশের যেই অবাধ স্বাধীনতা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পেয়েছি, সেই স্বাধীনতা যেন অব্যাহত থাকে নির্বাচিত সরকারের আমলেও। কোনোভাবেই যেন মানুষের বাক স্বাধীনতা বিলুপ্ত না হয় সেটা নিশ্চিত করতে হবে। বিগত আমলে আমরা দেখেছিলাম বাক স্বাধীনতা ব্যবহারের জন্য ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে অনেক সাংবাদিক, অ্যাক্টিভিস্ট, সাধারণ মানুষ মামলা ও গ্রেফতারের মুখে পড়েছে। নেতৃস্থানীয় কোনো মানুষকে নিয়ে আলোচনা সমালোচনা করলেই হুমকির মুখে পড়তে হতো, জীবনের নিরাপত্তা নিয়ে বেঁধে যেত এক প্রকারের টানাটানি। সে সময় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোর জরিপেও দেখা গেছে বাক স্বাধীনতায় বাংলাদেশের অবস্থান কতটা নিচের দিকে। তাই মানুষের এখন প্রথম চাওয়া হচ্ছে ভয়হীন স্পিচ কালচার চালু হওয়া, যেখানে ফেসবুক পোস্টের কারণে পিটিয়ে মারা হবে না, যেখানে সৎ সাংবাদিকতার কারণে মামলা খেয়ে বসতে হবে না। কারণ বাক স্বাধীনতা থাকলেই মানুষ সচেতন হবে, গঠনমূলক সমালোচনার একটা জায়গা তৈরি হবে, সরকারের জবাবদিহিতার পরিবেশ তৈরি হবে, একটা সুস্থ, নিরাপদ, স্বাধীন দেশ তৈরি হবে। বিএনপির ইশতেহারে তারা কথা দিয়েছে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার, থাকবে সংবাদ মাধ্যমের স্বাধীনতা, বন্ধ হবে ডিজিটাল আইনের অপব্যবহার। সর্বোপরি ভয়মুক্ত একটা রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করার আশা দেওয়া হয়েছে তাদের ইশতেহারে। তারা এই প্রতিশ্রুতি সামনের 5 বছর ধরে রাখবে, এটাই প্রত্যাশা। বিএনপি রাষ্ট্র ও গণতন্ত্র পয়েন্টে আরেকটা বেশ ইন্টারেস্টিং পার্ট যোগ করেছে। তারা দেশের গতানুগতিক আইন পরিবর্তন করে বেশ কয়েকটি নতুন আইন আনার ব্যাপারে ইশতেহারে কথা দিয়েছে। যেমন প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা, সর্বোচ্চ 10 বছরের মেয়াদ, স্বাধীন বিচার বিভাগ, প্রশাসনে রাজনৈতিক প্রভাব বন্ধ, উচ্চকক্ষ গঠন, ভাইস প্রেসিডেন্ট পদ তৈরি। এই আইনগুলো পাশ হলে কিন্তু দীর্ঘদিন ধরে ক্ষমতা কুক্ষিগত করে রাখার যে একটা প্রবণতা আমাদের মাঝে আছে, সেটার অনেকটাই বিলুপ্ত হবে এবং ক্ষমতার যে অপব্যবহার সেটাকে ব্যবহার করা বন্ধ হবে। বিচার বিভাগ স্বাধীন হবে, যেটা আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান সহ অথরিটারিয়ান আমলের মানবতা বিরোধী সকল অপরাধের বিচার দেওয়ার কথা হয়েছে এই ইশতেহারে। নিশ্চয়তা দেওয়া হয়েছে গণ অভ্যুত্থানকারীদের আইনি সুরক্ষার। দেখেন, এই আইনটার কিন্তু সত্যিকার অর্থে দ্রুত বাস্তবায়ন প্রয়োজন। সম্প্রতি দেখা গেছে শ্রীলঙ্কায় সরকার পতনের জন্য একই ধরনের যে অভ্যুত্থান হয়েছিল, সে অভ্যুত্থানের সময়ে এক এমপি আর তার দেহরক্ষী বিক্ষোভকারীদের উপর গুলি ছোড়ায় তাদের দুজনকে পিটিয়ে মেরে ফেলেছিল বিক্ষোভকারীরা। সেই কেসে কয়েকদিন আগে 12 জন বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে দেশটির আদালত। এই রায় পুরো অভ্যুত্থানের গ্রহণযোগ্যতাকে বিনষ্ট করেছে, উল্টো গ্রহণযোগ্যতা দিয়েছে ক্ষমতাসীনদের অপরাধকে। যে জুলাইয়ের রক্ত
রক্তের বিনিময়ে আমাদের দেশ আজ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে যেতে পারছে, সেই স্যাক্রিফাইসকে একই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেন যেতে না হয়, তাই প্রয়োজন মানবতা বিরোধী অপরাধের বিচার এবং গণ অভ্যুত্থানকারীদের আইনি সুরক্ষা দ্রুত কার্যকর করা। অন্যদিকে চাকরি শিক্ষা পয়েন্টে গুরুত্ব পেয়েছে স্বচ্ছতার সাথে নিয়োগের ব্যাপারটি। প্রশাসনিক পদগুলোতে প্রতিবারই যে রাজনৈতিক দল আসে, সেই দল মতের লোকজনদের অযোগ্য হওয়া সত্ত্বেও ঢোকানো হয়। এর প্রমাণ আমরা অনেকবার দেখেছি। কিন্তু ইশতেহার অনুযায়ী মেধাভিত্তিক নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। আমরা চাই এই কঠিন প্রতিশ্রুতি পূরণ হোক। আইটি খাতে 10 লাখ কর্মসংস্থানের সৃষ্টির কথা বলা হয়েছে গঠন করা হবে পেনশন ফান্ড এবং চালু হবে বেকার ভাতা। তারেক রহমান তার বক্তৃতায় জোর গলায় বলেছিলেন, করাপশনের সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না। দুর্নীতির ঘুণ পোকায় খাওয়া সমাজের যন্ত্রণায় অতিষ্ঠ হওয়া মানুষ আশা রাখে এই কথাকে সত্য প্রমাণ করতে কাজ করবে বিএনপি। বিএনপির ইশতেহারে যে 9টা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার মাঝে সবচাইতে জনপ্রিয়তা পেয়েছে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড কনসেপ্ট দুটি। ফ্যামিলি কার্ড মূলত প্রান্তিক এবং নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে প্রতি মাসে 2,500 টাকা অথবা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি। এটা হবে পরিবার ভিত্তিক সামাজিক সহায়তা ব্যবস্থা। যদি এটা সত্যিকার অর্থে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে সক্ষম হয়, তবে এটা হবে যুগান্তকারী একটা পদক্ষেপ। আবার কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কাজ করবে কৃষক কার্ড। এর মাধ্যমে কৃষকদের ভর্তুকি, সহজ ঋণ, কৃষি বীমা ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাজারজাতকরণ জোরদার করা হবে। মৎস্য চাষী, পশুপালনকারী খামারি ও কৃষি খাতের ক্ষুদ্র ব্যবসায়ীরাও এই সুবিধা পাবেন, এমনটাই বলা হয়েছে বিএনপির ইশতেহারে। বাংলাদেশে যেহেতু 70 থেকে 80% মানুষ এই পেশার সাথে যুক্ত, সেই হিসাবে বলা যায় বিশাল সংখ্যক একটা মানুষ এই কার্ডের মাধ্যমে উপকৃত হবে, যদি ঠিকঠাকভাবে কার্ডের সমন্বয় হয়। এছাড়াও আছে দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে দেশব্যাপী 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, দক্ষতা ও মূল্যবোধ ভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন, কর্মসংস্থান বাড়ানো, ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তোলার প্রশিক্ষণ ব্যবস্থা, পরিবেশ রক্ষা, জলবায়ু সহনশীলতা নিয়ে বিভিন্ন প্রকল্প, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি, আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম চালু এবং ই-কমার্সের আঞ্চলিক হাব স্থাপনের মতো গুরুত্বপূর্ণ ডিজিটাল অর্থনীতির প্রতিশ্রুতি বিএনপির এই ইশতেহারে কিন্তু তারা দিয়েছিল। সমস্যা হলো, নির্বাচনের আগে সব দলের ইশতেহারেই জনগণের মন জয় করা যাবে এমন সব প্রতিশ্রুতি দেওয়া হয় এবং সেই অনুযায়ী প্রতিজ্ঞাও করা হয়। বাস্তবতা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত সেই ভালো ভালো কথা কাজে পরিবর্তন না হয় এবং এর বাস্তবায়ন না হয়, ততক্ষণ পর্যন্ত সেগুলো স্রেফ প্রতিশ্রুতি। সেসব প্রতিশ্রুতি দিয়ে জনগণের জীবনের কোনো পরিবর্তন আসলে হয় না। বিএনপির ইশতেহারেও বহু জায়গায় এমন সব প্রতিশ্রুতি আছে যেগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে তাই স্পষ্ট উল্লেখ নেই। অস্পষ্টতা আছে অনেক প্রতিশ্রুতির প্রক্রিয়া নিয়ে, সন্দেহ আছে অনেকগুলোর বাস্তবায়ন নিয়ে। তবে 17 বছর পরে রাজনীতির হাওয়া পরিবর্তনের মধ্য দিয়ে ক্ষমতা হাত বদলের মাঝে জনগণ আশা করছে এই ইশতেহার কোনো রাজনৈতিক আকাশ কুসুম কল্পনা নয়। এই ইশতেহারের প্রতিটা পয়েন্টে থাকবে রাজনৈতিক দলের প্রচেষ্টা। ইশতেহার ঘোষণার শেষে অবশ্য ডিসক্লেমার হিসেবে হবু নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান একটা কথাই স্পষ্ট করে বলেছিলেন, দুর্নীতি, আইনের শাসন এবং জবাবদিহিতা, এই 3টা বিষয় নিশ্চিত করতে না পারলে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি বা প্রযুক্তির মতো যত বড় পরিকল্পনাই করা হোক না কেন, তা বালুর বাঁধের মতো ভেসে যাবে। যেটা আসলেই সত্যি। এখন দেখার বিষয় হচ্ছে, ক্ষমতার পালা বদলের মধ্য দিয়ে নতুন নেতৃত্বের আন্ডারে দুর্নীতি দমন, আইনের শাসন, জবাবদিহিতার মতো বেসিক জায়গাগুলো সরকার কতটুকু হ্যান্ডেল করতে পারে। এই 3টা বিষয় আসলে নির্ধারণ করে দিবে ইশতেহারের সফলতা, নির্ধারণ করে দিবে রাজনীতিতে বাংলাদেশ সেই পুরনো চেহারা নিয়েই ফিরবে, নাকি সত্যিকার অর্থেই বাংলাদেশ 2.0 এর দিকে এগিয়ে যাবে। নতুন সরকারের কাছে মানুষের অনেক আশা ভরসা, এখন শুধু দেখার পালা। তবে দেখতে দেখতে আমরা যেন সরকারকে প্রশ্নও করতে পারি, সরকার এবং ক্ষমতায় থাকা দল যেন প্রশ্নের ঊর্ধ্বে না উঠে যায়, সেটাই কাম্য। আপনি কি মনে করেন?